সময়টা ছিল 1969 সালের এক হাড় কাঁপানো গভীর রাত। সিকিমের নাথুলা বর্ডার সীমান্তের ওপারে চীনের পিপলস লিবারেশন আর্মির ক্যাম্পে হঠাৎ হইচই পড়ে গেল। চীনা সেনারা দূরবীন দিয়ে স্পষ্ট দেখছে ভারতীয় সীমান্তের দিক থেকে এক জওয়ান একাই ঘোড়ায় চড়ে টহল দিচ্ছেন। তার পরনে ভারতীয় সেনার ইউনিফর্ম, হাতে রাইফেল। চীনা সেনারা সতর্ক হলো, বন্দুক তাক করলো। ভাবলো ভারতীয় সেনা হয়তো কোনো গোপন চাল চালছে। পরদিন সকালেই চীনা কমান্ডাররা ভারতীয় সেনার কাছে ফ্ল্যাগ মিটিং ডাকলো। তাদের চোখে মুখে আতঙ্ক আর বিভ্রান্তি। তাদের একটাই প্রশ্ন, কে এই জওয়ান যে একা রাতে পুরো বর্ডার পাহারা দেয়? আমাদের এত টেকনোলজি, এত কড়া নজরদারি, অথচ এই একজনকে আমরা কিছুতেই ট্র্যাক করতে পারছি না কেন? ভারতীয় অফিসাররা তখন একে অপরের দিকে তাকাচ্ছে, তাদের মুখে গর্বের হাসি। তারা চীনা কমান্ডারকে উত্তর দিলেন, যাকে আপনারা দেখছেন তিনি কোনো সাধারণ মানুষ নন। তিনি আমাদের অমর জওয়ান, যিনি মৃত্যুর পরেও ডিউটি থেকে এক চুলও নড়েননি। মৃত্যু যেখানে সব শেষ করে দেয়, সেখানে একজনের ডিউটি মৃত্যুর পর থেকে শুরু হয়। ইনি সেই কিংবদন্তি যার ভয়ে চীনা সেনারাও তটস্থ থাকে। ইনি বাবা হরভজন সিং। কিন্তু কে ছিলেন এই হরভজন সিং? কিভাবে 19-20 বছরের এক সাধারণ ছেলে হয়ে উঠলেন নাথুলার হিরো? আর কেনই বা ভারতীয় রেল আজও মৃত মানুষের জন্য ট্রেনের সিট বুক করে রাখে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ভারতীয় সেনার ইতিহাসের সবচেয়ে রোমহর্ষক এই কাহিনী। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গল্পের শুরুটা কোনো যুদ্ধের ময়দানে নয়, শুরু হয়েছিল এক ভাঙা গড়ার ইতিহাসের মধ্য দিয়ে। তারিখটা ছিল 1946 সালের 30শে আগস্ট। অখণ্ড ভারতের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলার ছোট্ট গ্রাম সদরানা, যা আজ পাকিস্তানের মানচিত্রে হারিয়ে গেছে। সর্দার হরচরণ সিংয়ের ঘরে যখন এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল, তখন পুরো পরিবার খুশিতে মেতে উঠেছিল। নাম রাখা হলো হরভজন, ঈশ্বরের ভজন বা আরাধনা। কিন্তু কে জানতো এই শিশুটির ভাগ্যলিপিতে ঈশ্বরের আরাধনা নয়, লেখা ছিল দেশ ও মাতৃকার সেবা। জন্মের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। মাত্র 1 বছর বয়স শিশু হরভজন তখনও ঠিকমতো হাঁটতে শেখেনি। তখনই নেমে এলো 1947-এর সেই অভিশপ্ত কালরাত্রি, দেশভাগ। চারিদিকে তখন দাউ দাউ করে জ্বলছে আগুন, বাতাসে বারুদের গন্ধ আর সাম্প্রদায়িক দাঙ্গার চিৎকার। লক্ষ লক্ষ মানুষের মতো হরভজনের পরিবারকেও নিজেদের ভিটে মাটি, পূর্বপুরুষের স্মৃতি সব কিছু ছেড়ে এক কাপড়ে বেরিয়ে আসতে হলো। কাটা তার ভাগ করে দিল শৈশবকে। 1 বছরের শিশু হরভজনকে বুকে জড়িয়ে তার মা পাড়ি দিলেন অনিশ্চিত এক যাত্রা। পাকিস্তান থেকে পালিয়ে তারা আশ্রয় নিলেন ভারতের পাঞ্জাবের কাপুরথলা জেলার ব্রোন্ডাল গ্রামে। উদ্বাস্তু হয়েও তারা হার মানেনি। পাঞ্জাবের লড়াকু রক্ত ছিল তাদের শিরায়। ব্রুন্ডাল গ্রামের লাল মাটিতেই ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলেন হরভজন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্য ধাতুর মানুষ। গ্রামের অন্য ছেলেদের মতো শুধু খেলাধুলা বা আড্ডায় তিনি সময় কাটাতেন না। তার চরিত্রের মধ্যে ছিল এক অদ্ভুত গাম্ভীর্য এবং ধীরতা। পড়াশোনার পাশাপাশি তিনি বাবাকে চাষাবাদের কাজে সাহায্য করতেন। তার স্কুল জীবন কাটে স্থানীয় ডিএবি হাই স্কুলে। শিক্ষকদের প্রিয় পাত্র ছিলেন তিনি, কিন্তু বইয়ের পাতার চেয়ে বেশি তাকে টানত দেশের মাটির গন্ধ। 1965 সালের মার্চ মাস হরভজন সিং মেট্রিকুলেশন পাস করলেন, যখন তার বয়স মাত্র 18 পেরিয়েছে। সামনে ছিল কলেজ জীবন, উজ্জ্বল ভবিষ্যৎ। পরিবার চেয়েছিল ছেলে পড়াশুনো করে বড় চাকরি করবে। কিন্তু ঠিক সেই সময় দেশের সীমান্তে বেজে উঠল যুদ্ধের দামামা। 1965-র ভারত পাক যুদ্ধ। খবরের কাগজে রোজ আসতো সীমান্তে জওয়ানদের শহীদ হওয়ার খবর। রেডিওতে ভেসে আসতো দেশাত্মবোধক গান। তরুণ হরভজনের রক্ত গরম হয়ে উঠল। তিনি স্থির থাকতে পারলেন না। মনে হলো এই মাটির ঋণ শোধ করার সময় এসেছে। বাড়ির মায়া, মায়ের কান্না আর নিশ্চিত জীবনের হাতছানি সব কিছুকে উপেক্ষা করে তিনি ছুটে গেলেন অমৃতসরে। সেখানে তখন চলছে সেনা নিয়োগের র্যালি, হাজার হাজার যুবকের ভিড়। কিন্তু হরভজনের চোখের আগুন তাকে আলাদা করে চিনিয়ে দিল। তারিখটা ছিল 30শে জুন
1965। বৃষ্টি ভেজা সেই দিনে সাধারণ কৃষক পরিবারের ছেলে হরভজন সিং গায়ে চাপালেন ভারতীয় সেনার জলপাই রঙের ইউনিফর্ম। তিনি কমিশন পেলেন 14 রাজপুতানা রাইফেলসে। শুরু হলো এক কঠোর জীবন। ভোর 4টে ওঠা, হাড়ভাঙা ট্রেনিং আর ভারত মাতা কি জয়ধ্বনি। ট্রেনিংয়ের প্রতিটি ধাপ তিনি পার করলেন অদম্য সাহসের সাথে। যুদ্ধের ময়দানে তিনি ছিলেন বাঘের মতো ক্ষিপ্র। 1965 যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেন। তার এই অল্প বয়সের বীরত্ব এবং নিষ্ঠা দেখে উপর মহলের অফিসাররা মুগ্ধ হয়েছিলেন। যুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পরেই এলো সেই মোক্ষম নির্দেশ। তাকে বদলি করা হলো এক নতুন কঠিনতর দায়িত্বে। এবার গন্তব্য সমতল নয়, গন্তব্য হিমালয়। তাকে ট্রান্সফার করা হলো 23rd পাঞ্জাব রেজিমেন্টে। সালটা 1966। পাঞ্জাবের সমতল ছেড়ে তিনি পাড়ি দিলেন পূর্ব ভারতের সিকিমে, যেখানে বাতাস কম, অক্সিজেন বিরল আর প্রতি পদক্ষেপে মৃত্যু ওত পেতে থাকে। সেই নাথুলা বর্ডার। কেউ জানতো না এই বদলিই ছিল নিয়তির এক নিষ্ঠুর অথচ মহৎ পরিকল্পনা। তিনি সিকিমে যাচ্ছিলেন শুধু দেশ পাহারা দিতে নয়, তিনি যাচ্ছিলেন এক অমর ইতিহাস তৈরি করতে। ট্রেন যখন নিউ জলপাইগুড়ি স্টেশনে থামলো, তখনও হরভজন জানতেন না এই স্টেশনে একদিন তার নামেই রিজার্ভেশন চার্ট টাঙানো হবে। তিনি জানতেন না এই হিমালয় তাকে আর কোনো দিন ঘরে ফিরতে দেবে না, কিন্তু তাকে বানিয়ে দেবে লক্ষ কোটি মানুষের বাবা। 1968 সাল। সিকিম এবং উত্তরবঙ্গের ইতিহাসের পাতায় এক কালো অধ্যায়। প্রকৃতি যেন সেদিন রুদ্রমূর্তি ধারণ করেছিল। অক্টোবর মাস, যেখানে সাধারণত আকাশ পরিষ্কার হতে শুরু করে, সেখানে সেবার নেমে এসেছিল প্রলয়। টানা 3 দিন ধরে মুষলধারে বৃষ্টি, একের পর এক ভূমিধস আর তিস্তা নদীর ভয়াল রূপ। রাস্তাঘাট বিচ্ছিন্ন, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। ঠিক এমনই এক নরক গুলজার পরিস্থিতির মধ্যে 14,000 ফুট উচ্চতায় নাথুলা সীমান্তে পাহারারত ছিলেন ভারতীয় জওয়ানরা। হাড় কাঁপানো ঠান্ডা আর প্রবল বৃষ্টির মধ্যেও তাদের ডিউটি থামেনি। আর সেই জওয়ানদের দলেই ছিলেন 22 বছর বয়সী টকবগে যুবক সিপাহী হরভজন সিং। দিনটা ছিল 4 অক্টোবর 1968। সকাল থেকেই আবহাওয়া ছিল অত্যন্ত খারাপ। ঘন কুয়াশায় 10 হাত দূরের কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু ফৌজের হুকুম আর পেটের খিদে তো আবহাওয়া বোঝে না। উপর মহল থেকে নির্দেশ এলো, এক পোস্ট থেকে অন্য পোস্টে রসদ বা সাপ্লাই পৌঁছে দিতে হবে। দায়িত্ব পড়ল হরভজন সিংয়ের উপর। তিনি ছিলেন মিউল কলার বা খচ্চর বাহিনীর দায়িত্বে। তার গন্তব্য ছিল টুকুলা থেকে ডংচুইলা। যারা সিকিমের এই রুটটি দেখেছেন তারা জানেন স্বাভাবিক সময়েই এই রাস্তাটি কতটা বিপজ্জনক। এক পাশে খাড়া পাহাড় আর অন্য পাশে 1000 ফুট গভীর খাদ। আর সেদিন সেই সরু রাস্তা হয়ে উঠেছিল পিছিল মৃত্যু ফাঁদ। হরভজন সিং খচ্চরের পিঠে মালপত্র বসিয়ে রওনা দিলেন। বৃষ্টির ঝাপটায় চোখ মেলা দায়, জুতোর তলায় কাদা, প্রতিটা পদক্ষেপ নিতে হচ্ছে সাবধানে। কিন্তু নিয়তি বোধহয় সেদিন ওত পেতে বসেছিল সেই বাঘটার মুখে। হাঁটতে হাঁটতে হঠাৎ হয়তো কোনো আলগা পাথরে পা পড়েছিল, অথবা ভীতু খচ্চরটি আচমকা নড়ে উঠেছিল। আর তারপরেই সব শেষ। পা পিছলে যায় হরভজন সিংয়ের। তিনি নিজেকে সামলানোর কোনো সুযোগই পেলেন না। সোজা গিয়ে পড়লেন 1000 ফুট নিচে। নিচে তখন ফুসছে বরফ গলা এক খরস্রোতা পাহাড়ি নদী। সেই কনকনে ঠান্ডা জল আর তীব্র স্রোত মুহূর্তের মধ্যে গ্রাস করে নিল তার শরীরটাকে। জনমানবহীন সেই পাহাড়ি উপত্যকায় কেউ জানতেও পারল না ভারতের এক বীর সন্তান হারিয়ে গেল প্রকৃতির কয়াল গ্রাসে। ঘড়ির কাঁটা গড়িয়ে গেল। ডংচুইলা পোস্টে সবাই অপেক্ষা করছে সাপ্লাইয়ের জন্য, কিন্তু হরভজন সিং নেই। সময় পেরিয়ে যাচ্ছে, অথচ তার দেখা নেই। ওয়ারলেস সেটে খবর গেল, সিপাহী হরভজন সিং ইজ মিসিং। শুরু হলো তোলপাড়। প্রবল বৃষ্টি উপেক্ষা করে সার্চ পার্টি বের হলো। বন্ধুরা তন্ন তন্ন করে খুঁজল পুরো রাস্তা, খাদের কিনারা, নদীর পার। টানা 1 দিন, 2 দিন, 3 দিন, কিন্তু কোথায় তিনি? পাহাড় যেন তাকে গিলে খেয়েছে। শুধু পাওয়া গেল তার কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা মালপত্র, কিন্তু দেহের কোনো চিহ্ন মিলল না। আর ঠিক এখানেই ভারতীয় সেনার নিয়ম অনুযায়ী নেমে এলো এক নির্মম বাস্তবতা। টানা 5 দিন নিখোঁজ থাকার পর এবং মৃতদেহ খুঁজে না পাওয়ার কারণে
অফিসিয়ালি ধরে নেওয়া হলো যে তিনি হয়তো পালিয়ে গেছেন। ভারতীয় সেনার রেকর্ডে তার নামের পাশে বসিয়ে দেওয়া হলো এক কলঙ্কজনক তকমা, পলাতক। ভাবা যায়, যে ছেলেটা দেশের জন্য নিজের প্রাণ দিল ওই অন্ধকার খাদে, তাকেই কিনা বলা হলো ভীরু। যে মায়ের কোল খালি হলো সেই মা জানলেন তার ছেলে দেশদ্রোহী হয়ে পালিয়েছে। ইউনিটের সহকর্মীদের কাছে এটা ছিল মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। তারা জানতেন হরভজন কেমন ছেলে, তারা জানতেন সে পালানোর পাত্র নয়। কিন্তু প্রমাণ কোথায়? লাশ কই? সেনার আইন আবেগে চলে না, চলে প্রমাণে। তাই নথিপত্রে তিনি হয়ে রইলেন এক পলাতক সৈনিক। কিন্তু নিয়তির চিত্রনাট্য যে তখনও শেষ হয়নি। হরভজন সিং শরীর হারিয়েছেন, কিন্তু আত্মসম্মান হারাননি। তিনি জানতেন তাকে এই কলঙ্ক মুছতে হবে। তাই মৃত্যুর ওপার থেকে তিনি ফিরে এলেন নিজের মৃতদেহ খুঁজে বের করার জন্য। শুরু হতে চলেছে এক অলৌকিক অধ্যায়, যা বিজ্ঞানের সমস্ত যুক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। হরভজন সিংকে পলাতক ঘোষণার ঠিক পরের রাতেই এক অলৌকিক ঘটনা ঘটল। তারই ইউনিটের এক সহযোদ্ধা এবং প্রিয় বন্ধু প্রীতম সিং রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন হরভজন সিংকে। হরভজন তাকে বলছেন, আমি পালাইনি বন্ধু, আমি আর নেই, আমি মারা গেছি। আমার শরীরটা অমুক জায়গায় আটকে আছে, তোমরা গিয়ে আমাকে উদ্ধার করো। প্রীতম সিং ধর্মর করে জেগে ওঠেন। শুরুতে তিনি এটাকে মনের ভুল ভাবলেন, কিন্তু মন মানল না। তিনি দৌড়ে গিয়ে তার সিনিয়র অফিসারদের সব জানালেন। প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি, কিন্তু প্রীতম সিংয়ের জেদের কাছে হার মেনে একটি সার্চ পার্টি পাঠানো হলো। সবাইকে অবাক করে দিয়ে স্বপ্নে বলা ঠিক সেই নির্দিষ্ট জায়গাতেই পাওয়া গেল হরভজন সিংয়ের মৃতদেহ। বরফের নিচে চাপা পড়ে আছে, পাথরের খাঁজে আটকে ছিল তার দেহ। এই ঘটনা পুরো রেজিমেন্টে তোলপাড় ফেলে দিল। সেনাবাহিনী অবিলম্বে নিজেদের ভুল শুধরে নিল। তাকে সসম্মানে শহীদ ঘোষণা করা হলো এবং পূর্ণ সামরিক মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হলো। কিন্তু হরভজন সিং যাওয়ার আগে আরেকটা কথা বলেছিলেন, আমার জন্য একটা সমাধি বানিয়ে দিও, আমি এখান থেকেই ডিউটি করব। সহকর্মীরা তার সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে একটি ছোট্ট বাংকারকে মন্দিরে রূপান্তর করেন। আর এখান থেকেই শুরু হলো বাবা হরভজন সিংয়ের কিংবদন্তি। মারা যাওয়ার পরেও যে ডিউটি করা যায় সেটাই দেখিয়ে দিলেন হরভজন সিং। নাথুলা বর্ডারে প্রহরারত জওয়ানরা অদ্ভুত সব অভিজ্ঞতার সম্মুখীন হতে শুরু করলেন। বলা হয় রাতে ডিউটি করার সময় কোনো জওয়ান যদি ক্লান্ত হয়ে একটু ঝিমিয়ে পড়েন বা ঘুমিয়ে পড়েন, তবে তিনি একটি শক্ত হাতের চর অনুভব করেন। কে মারে এই চর? কেউ নেই আশেপাশে, কিন্তু জওয়ানরা বিশ্বাস করেন এটা আর কেউ নন, স্বয়ং বাবা হরভজন সিং। তিনি আজও তার ডিউটিতে করা কোনো গাফিলতি তিনি সহ্য করেন না। শুধু তাই নয়, চীনা সেনারা কোনো হামলার পরিকল্পনা করলে বা আবহাওয়ার কোনো বড় দুর্যোগ আসার আগে 3 দিন আগেই বাবা হরভজন সিং স্বপ্নে এসে অফিসারদের সতর্ক করে দেন। বহুবার এমন হয়েছে যে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনা বড় সড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। বন্ধুরা, ভিডিও শুরুতে আপনাদের যে 1969 সালে ঘটনার কথা বলেছিলাম, সেটাই ছিল বাবা হরভজন সিংয়ের উপস্থিতির সবচেয়ে বড় প্রমাণ। চীনা সেনারা নিয়মিত অভিযোগ করত যে এক ভারতীয় জওয়ান রাতে সাদা ঘোড়ায় চড়ে তাদের সীমানার খুব কাছে চলে আসত। তারা গুলি চালাতে গেলেও বন্দুক কাজ করে না বা সেই ছায়া মিলিয়ে যায়। পরবর্তীতে 2 দেশের ফ্ল্যাগ মিটিংয়ে এই চীনা অফিসাররা স্বীকার করতে বাধ্য হন যে তারা বাবাকে দেখেছেন। এই ভয়ের চোটে এবং শ্রদ্ধার কারণে চীনা সেনারাও এখন ফ্ল্যাগ মিটিংয়ের সময় বাবা হরভজন সিংয়ের জন্য একটি আলাদা খালি চেয়ার রেখে দেন। তারা বিশ্বাস করেন এই চেয়ারে অদৃশ্যভাবে তিনি বসে আছেন এবং সীমান্তে শান্তি রক্ষা করছেন। সবচেয়ে বিস্ময়কর হলো ভারতীয় সেনার খাতায় তার স্ট্যাটাস, মৃত্যুর পরেও তিনি ছিলেন অন ডিউটি। অন্য সব জওয়ানদের মতো তিনিও প্রতি মাসে স্যালারি পেতেন। তার স্যালারি মানি অর্ডারের মাধ্যমে তার মায়ের কাছে পাঠানো হতো। শুধু স্যালারি নয়, তিনি নিয়মিত প্রমোশনও পেয়েছেন। সিপাহি থেকে শুরু করে তিনি ধাপে ধাপে ক্যাপ্টেন র্যাঙ্ক পর্যন্ত উন্নীত হয়।
আর ছুটির ব্যাপারটা শুনলে চমকে যাবেন। 2006 সালে তার রিটায়ারমেন্টের আগে পর্যন্ত প্রতি বছর 14 বা 15 সেপ্টেম্বর তিনি অ্যানুয়াল লিভ বা বার্ষিক ছুটিতে বাড়ি যেতেন। এটা কোনো কাল্পনিক বিষয় নয়, এটা ছিল ভারতীয় সেনার এক অফিসিয়াল প্রোটোকল। দিনটি ছিল এক উৎসবের মতো। জওয়ানরা তার ইউনিফর্ম, জুতো এবং ব্যক্তিগত সামগ্রী একটি ট্রাঙ্কে ভরে জিপে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে আসতেন। সেখান থেকে ডিব্রুগড়, নিউ দিল্লি, রাজধানী এক্সপ্রেস বা অন্য কোনো বড় ট্রেনের ফার্স্ট ক্লাস এসিতে তার নামে সিট বুক করা হতো। টিকিটের যাত্রীর নামের জায়গায় লেখা থাকতো বাবা হরভজন সিং। তার বার্থের ওপর তার ছবি এবং ইউনিফর্ম রাখা থাকতো। দুজন জওয়ান সারা পথ তাকে স্কট করে নিয়ে যেতেন পাঞ্জাবের জলন্ধর পর্যন্ত। সেখান থেকে গাড়িতে করে তাকে পৌঁছে দেওয়া হতো তার গ্রাম কাপুরথালার ব্রোডডালে। গ্রামের মানুষ বিশ্বাস করত ঘরের ছেলে ছুটিতে বাড়ি ফিরেছে। আবার ছুটি শেষ হলে ঠিক একই প্রোটোকল মেনে তাকে নাথুলাতে ফিরিয়ে আনা হতো। যদিও কুসংস্কার বিরোধী কিছু আইনি জটিলতার কারণে 2006 সালের পর থেকে এই প্রথা কিছুটা বন্ধ বা শিথিল করা হয়, কিন্তু বিশ্বাস কি আর আইনে বাঁধে? আজ নাথুলা এবং জেলেপলা পাশের মাঝখানে 14,000 ফুট উচ্চতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাবা হরভজন সিংয়ের মন্দির। পুরনো বাংকারটি দুর্গম হওয়ায় পর্যটকদের সুবিধার জন্য 1982 সালে রাস্তার ধারে নতুন করে একটি বড় মন্দির তৈরি করা হয়, যা নিউ বাবা মন্দির নামে পরিচিত। মন্দিরের ভেতরে গেলে দেখা যায় বাবার অফিস রুম। সেখানে তার ইউনিফর্ম ইস্ত্রি করে রাখা, জুতো পালিশ করা। ভক্তরা এবং জনরা দাবি করেন প্রতিদিন সকালে উঠে তারা দেখেন ইস্ত্রি করা ইউনিফর্ম ভাঁজ পড়ে গেছে আর পালিশ করা জুতোর নিচে কাদা লেগে আছে, যেন সারা রাত কেউ সেটা পরে ডিউটি করেছেন। এখানে একটি অদ্ভুত বিশ্বাস প্রচলিত আছে। ভক্তরা এখানে জলের বোতল রেখে যান, কয়েকদিন পর সেই জল নিয়ে যান এবং বিশ্বাস করেন এই জল পান করলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে। হাজার হাজার পর্যটক এবং সেনা জওয়ান প্রতিদিন এখানে মাথা নত করেন। বিজ্ঞান হয়তো বলবে এটা হ্যালুসিনেশন, যুক্তি হয়তো বলবে এটা কুসংস্কার, কিন্তু ওই হাড় কাঁপানো ঠান্ডায় যেখানে প্রতি মুহূর্তে জীবন মৃত্যুর লড়াই চলে, সেখানে যুক্তির চেয়ে বিশ্বাস অনেক বড় অস্ত্র। বাবা হরভজন সিং কেবল একটি নাম নয়, তিনি ভারতীয় সেনার এক অটুট সাহসের প্রতীক। তিনি সেই বিশ্বাস যা একজন জওয়ানকে শূন্যের নিচে তাপমাত্রাতেও রাইফেল হাতে দাঁড়িয়ে থাকার শক্তি যোগায়। 2006 সালে ভারতীয় সেনা তাকে সসম্মানে অবসর দেয়, কিন্তু খাতায় কলমে অবসর নিলেও নাথুলার প্রতিটি ধূলিকণা, প্রতিটি বাতাস আজও ফিসফিস করে বলে বাবা আছেন, তিনি দেখছেন, তিনি আজও আমাদের রক্ষা করছেন। যে দেশের সেনারা মৃত্যুর পরে ইউনিফর্মের মর্যাদা রাখে, সেই দেশের মাটির দিকে চোখ তুলে তাকানোর সাহস কারো নেই। স্যালুট তোমায় ক্যাপ্টেন হরভজন সিং, স্যালুট ইন্ডিয়ান আর্মি। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।